আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি উইথ উৎপল শুভ্র আমাদের আয়োজনে, এবং রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রিয় দর্শক, আপনারা চাইলেই অন্যান্য দিনের মতো আজও ফোন করতে পারেন, আপনাদের মতামত বা প্রশ্ন রাখতে পারেন 0281899218 এই নাম্বারে। আমরা প্রথমেই আসলে যেই বিষয়টিতে আসতে চাই, বাংলাদেশের জন্য একটি সুখবর। 3 ম্যাচের যেই ওয়ানডে সিরিজ আজকে যে জিম্বাবুয়ের সঙ্গে 2-0 জিতে গেছে সিরিজ। একটা বিষয় সেটি হচ্ছে যে আরেকটু হলেই তো জিম্বাবুয়ে আজকে জিতে যেত, ভালো হতো তো। এটা হচ্ছে আপনার রবীন্দ্রনাথের জীবিত অমৃত গল্পে আছে না, যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এখানে বাংলাদেশকে আসলে হারিয়া প্রমাণ করিতে হইতো যে জিম্বাবুয়ে ভালো দল। কারণ জিম্বাবুয়ে ঠিক আছে, আরেকটু হলে কিন্তু হেরে যেত। কিন্তু বলি শেষ করি যে জিম্বাবুয়ে যেহেতু গত কিছুদিন বাংলাদেশের সঙ্গে রেজাল্টটা একতরফা বাংলাদেশের পক্ষে, এই কারণে বাংলাদেশ যখন জিতছিল টেস্ট ম্যাচ জেতার পরে বা প্রথম ওয়ানডে জেতার পরে, জিতেছেও আসলে অনেক বড় ব্যবধানে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে। খুব স্বাভাবিকভাবে যেটা হয় আর কি আমাদের দেশে, যে একসময় ধরুন সিরিজের আগে কিন্তু বাংলাদেশ একটা কম্পমান অবস্থায় ছিল, যখন জিনিসগুলো খুব সহজভাবে জিতলো দুটো ম্যাচ, তখন বলা শুরু হলো এই বোলিংয়ের সঙ্গে রান করলে এটার মূল্য কী, এখানে উইকেট নিলে মূল্য কী। বাইরে তারা তো ইন্টারন্যাশনাল সাইড, ঠিক আছে, হয়তো আমাদের চেয়ে একটু এখন খারাপ অবস্থায় আছে। তো জিম্বাবুয়ে আজকে এটা মনে করি যে এটা একটা তাদের জন্য একটা বার্তা, যে জিম্বাবুয়েও একেবারে উড়িয়ে দেওয়ার মতো দল না, নিশ্চয়ই তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারে। কিন্তু সহজ ম্যাচ সহজভাবে না জেতার তো রেকর্ডও তো আমাদের আছে না। সহজ ম্যাচ যদি আপনি বলেন, সেটা তো আসলে আজকে যেটা হয়েছে এক্সেপশন। এটাকে আপনার বলতে হবে যে এটা একটা দুর্ঘটনাই বলবো। হেরে গেলে দুর্ঘটনা হয়তো কী কারণে, আপনার কী কারণে হয়েছে, ধরুন আপনি 225 7 উইকেট বাংলাদেশ, সরি জিম্বাবুয়ে। বাংলাদেশ যখন গত দিন করেছিল 321, আজকে 323। হ্যাঁ, 322 করেছে, 322 উইকেটে, 22 না 23, 22। গত দিনের রেকর্ডটা ভেঙে গেছে। আজকে বাংলাদেশ আরও জিম্বাবুয়ের এগেইনস্ট হাইয়েস্ট রানের রেকর্ড করেছে। তো এখন এরপরে জিম্বাবুয়ে যখন 225 পর 7 হলো, এই ম্যাচ আসলে শেষ। সত্যি কথা বলে আমি তখন 15-20 মিনিট ঘুমিয়ে পড়েছিলাম, মানে এই ম্যাচ তো শেষ, সিকান্দার রাজা যখন আউট হয়ে গেছে। আপনি যদি দেখেন ম্যাচটা যেটা করেছে আপনার তিরিপানো, আর ওই যে নামটা উচ্চারণ করতে প্রবলেম হয়, তিনো টেন্ডা মুতুম্বুজি, 8 উইকেটে 7.3 ওভারে 80 রান তুলেছে। এটা হচ্ছে আপনার বাংলাদেশের মাটিতে 8 উইকেটের রেকর্ড, ওভারঅল রেকর্ড। আর তিরিপানোর যদি কেরিয়ার দেখেন আপনি, তার এই ম্যাচের আগে তার কেরিয়ারের স্ট্রাইক রেট, ওয়ানডে স্ট্রাইক রেট ছিল 56, এবং এর আগে 23টা ইনিংসে এই ভদ্রলোক একটা ছক্কা মারতে পেরেছেন তার পুরো কেরিয়ার জুড়ে। আজকে তিনি কি করেছেন, 5টা ছক্কা মেরেছেন। আজকে যে স্ট্রাইক রেট সেটা 196 সামথিং, প্রায় 200। এটা ওয়ান অফ দোজ ডেজ, মানে তিরিপানো এই ব্যাট করতে পারে। পরে যখন জিম্বাবুয়ের এক সাংবাদিককে জিজ্ঞেস করা হলো, মাঠে কমেন্টেটর যিনি, তো তিনি বলেন হ্যাঁ তাকে এরকম 2-1 বার দেখেছেন। ইভেন ওই যে মাধবের যে আপনার আন্ডার-19 ছেলেটা, খুবই ইমপ্রেসড আমি ছেলেটা, ব্যাটিং বোলিং ফিল্ডিং মিলিয়ে আন্ডার-19 লেভেল থেকে সরাসরি এরকম একটা পর্যায়ে এসে এরকম খেলা। তো ওরা বলছিল যে তাকে তিরিপানোকে তিনি মারতে দেখেছেন, কিন্তু এটা আসলে তাহলে জিম্বাবুয়ের একদম খুব ঘনিষ্ঠ মহলে দেখেছে, বাইরের কেউ দেখে নাই। কারণ তিরিপানোকে আমরা সবাই চিনি মোটামুটি একটু, যেটা হয় আর কি, সে তো ফ্রন্ট লাইন ব্যাটসম্যান না, টেস্ট ম্যাচে একটু গিয়ে ঠেকাতে পারেন। তিনি যে এরকম ঝড় তুলবেন এটা আসলে অকল্পনীয়। আমার ধারণা তিরিপানো নিজেও ভাবেন নাই। যে বললাম যেটা, যে আজকে যদি ম্যাচটা জিম্বাবুয়ে জিতে যেত, এটা তো আপনি অবশ্যই বাংলাদেশের, যেহেতু এক দল জিতলে পরে তাদের যদি সাফল্য হয়, আপনাকে বলতে হবে আরেক দলের ব্যর্থতা। কিন্তু একইভাবে এটা ওয়ানডে ইতিহাসেরই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হেস্ট বলতে পারেন আপনি, যে মানে ইটস গন আসলে। 225 পর 7 টেলেন্ডাররা আসছে, এই ম্যাচে আসলে কিছু থাকার কথা না। সেইখানে ওইখান থেকে যদি আস্কিং রেট 12-র উপরে, সেইখান থেকে যদি জিম্বাবুয়ে জিতে যেত, এটা বলতে হতো যে এটা আসলে এটা খুবই, মানে আপনি যদি ক্রিকেটিং বিচারে বলেন, দেশ ভুলে যান আপনি, বাংলাদেশ ওরা জিম্বাবুয়ে, তাহলে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ানডে ম্যাচ হয়ে যেত। এবং শেষ ওভারে এমন অবস্থা নিয়ে গেছে তারা দুইজন, যে শেষ ওভারে দরকার 20 রান। তখনও কিন্তু মানে আমরা মানে সাধারণ মানুষ হিসেবে বুঝছিলাম যে হ্যাঁ বাংলাদেশের দিকে জয়ের পালা ভারী, কিন্তু তখনও তো তিরিপানো যখন 6 মারলেন, তখনই তো মানে আস্তে আস্তে কিন্তু আমরা একটু আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। না, একটু তো সম্ভাবনা ছিল, যেভাবে ছক্কা মারছিলেন তিনি শেষ ওভারের প্রথম দিকে তো 2টা উইকেট পড়ে গেল, 49.2। তারপরে ইভেন ফিফথ বলটা যদি আপনি বলি, ধরেন ফিফথ বলটা শেষ 2 বলে যখন আপনার কত দরকার ছিল, 6 রান দরকার ছিল। যখন 3 বলে বা 12 রান দরকার, একটা 6 হলো, তো 2 বলে দরকার আপনার 6 রান। তো ফিফথ বলটা আসলে ওয়াইড ছিল। এটা বাংলাদেশ আমি বলবো যে কপাল, আম্পায়ারের ভুল, তারপরে ডেফিনেটলি ওয়াইড। তো ওইটা ওয়াইড যদি হয় তাহলে আপনার তখন রান লাগে 5, আরও 2টা বল থাকে। কাজে ম্যাচটা একটু এদিক ওদিক, মানে যেসব ম্যাচে যেরকম হয়, একটু একটা ছোটোখাটো জিনিস আসলে ম্যাচটাকে ঘুরিয়ে দিতে পারে, ম্যাচের পাল্লা ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হয় যে ম্যাচ যেটা হয়েছে কালকে, আমি এই জিম্বাবুয়ের এই ম্যাচ নিয়ে যেটা বলছিলাম, যে
এই ম্যাচে বাংলাদেশ জিতবে সম্ভাবনা 95%, এটি ইতিহাসের কারণে বলছিলাম। সঙ্গে আমি বলছিলাম যে আমি চাই যে একটা ভালো ম্যাচ হোক, যে শন উইলিয়ামস যদি ফিরে আসেন বলতে উনি তো মাত্রই কালকে এসছেন, গত ম্যাচের দিন এসছেন। তারপর যদিও ক্রেগ আরভিন আজকেও খেলতে পারেননি। তারা যদি খেলে পূর্ণশক্তি জিম্বাবুয়ে খেলে একটা ভালো ক্রিকেট, যে দর্শকরা সিলেটের মাঠে এসেছিলেন দেশপ্রেমিক হিসেবে যে কেউ তার নিজের দেশের জয় চাইবে, কিন্তু ফাইনালি তো মানুষ খেলা দেখতে যায়। প্রথম ম্যাচটা দেখে নিশ্চয়ই তারা কোনো আনন্দ পায় না, আজকের ম্যাচটা নিশ্চয়ই তারা মন ভরে গেছে তাদের। মানে বাংলাদেশ হেরে গেলে হয়তো সেই ভালো ক্রিকেট ম্যাচ দেখেছি এই তৃপ্তিটার চেয়ে দুঃখটা হয়তো বেশি হতো। আজকে তো সব 16 কালের পূর্ণ হয়েছে, দলও জিতেছে, সব কিছু মিলে একটা দুর্দান্ত ওয়ানডে ম্যাচ দেখেছেন বাংলাদেশের দর্শকরা। তো আমার মনে হয় যে এখন আমরা এই শেষটার কারণে তামিম ইকবাল আড়ালে পড়ে যাচ্ছে। আজকের ম্যাচে আসলে আলোচ্য হচ্ছে তামিম ইকবাল। একদমই তামিম কি আজকের যে মানে সেঞ্চুরি করলেন এবং তার যে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স আমরা আজকে দেখলাম, 158 রান, সব সমালোচনার জবাব কি তিনি দিলেন আজকের দ্বাদশ সেঞ্চুরির মাধ্যমে? তার সমালোচনার জবাব তামিমকে জিজ্ঞেস করে নিশ্চয়ই তিনি বলবেন যে আমি কাউকে জবাব দেওয়ার জন্য খেলি না, আইডিয়ালি বলে আর কি, যেটা হঠাৎ করে দুই একজন এরকম উল্টা বলে। তো এটা আমি বলবো যে একটা পুরনো কথা মনে করে দিয়েছেন, যেটা অনেক পুরনো প্রবাদ, যে আপনার ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তামিমকে নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছিল পুরাটা আমি অন্যায়ও বলবো না, মানে তামিমের ব্যাটিংকে ঠিক তামিম মনে হচ্ছিল না। কালকের ফার্স্ট ম্যাচটা, কালকে না তো পরশু দিন ফার্স্ট ম্যাচটাতেও আমি কালকে এটা বলেছি যে তাকে হয়তো অ্যাঙ্কর রোল প্লে করতে বলা হয়েছে, তাকে হয়তো একটু, যেহেতু সিনিয়র প্লেয়ার হিসেবে তার রোলটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাকে হয়তো বলা হয়েছে তুমি লম্বা ব্যাট করো। কারণ তামিমের উইকেটে থাকা মানে কিন্তু ড্রেসিং রুমে একটা স্বস্তি ছড়িয়ে পড়া। আজকে মাশরাফিও কিন্তু এই কথাটা বলছিলেন ব্রেকের সময়, যে তামিম যখন থাকে শুধুমাত্র তার রানটা না, তামিম ইজ দেয়ার, পরের ব্যাটসম্যানরা বা যারা নামবেন তাদের জন্য একটা বড় স্বস্তি। তো কিন্তু সেইটাকে তামিম একটু বেশি আক্ষরিক অর্থে নিয়েছিলেন কিনা, তামিমকে আগে থেকেই একটা বল আমি এটা সিঙ্গেল নিব বা আমি এটা রিস্ক নিব না, এইটা একটু বেশি হয়। তামিমের যে নর্মাল যেটা খেলা, স্বভাবসুলভ যে খেলা, হ্যাঁ, এবং সেটা রিস্ক না নিয়েও তামিমের পক্ষে রান করা সম্ভব। এবং তামিমের যেটা আসলে মেইন স্ট্রেংথ, তামিম ডাউন দ্য উইকেট বলছি, মানে ডাউন দ্য গ্রাউন্ড যে মারাটা, আজকে যদি আপনি ওয়াগন হুইলটা দেখেন, সামনের দিকে প্রচুর ড্রাইভ আছে, ওই প্রথম ম্যাচে সেটা ছিল না। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি সময়ের ব্যাপার ছিল, এবং তামিমকে নিয়ে তামিম ফুরিয়ে গেছে, তামিম একটু ডট বল টল নিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল গত কিছু দিনে। এবং তামিমকে আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি, তামিম এগুলোতে খুব বেশি আক্রান্ত হন। সব কিছু মিলিয়ে এগুলো ভিসার সার্কেলের মতো। তামিম যেহেতু ভালো করছিলেন না, মানে স্ট্রাইক রেটটা তার ভালো ছিল না, তামিম সুলভ ছিল না, সেজন্য সমালোচনা বেশি হচ্ছিল। সমালোচনা যত বেশি হচ্ছিল ততই তিনি আর খোলসের ভিতরে ঢুকে যাচ্ছিলেন, আমার কাছে মনে হচ্ছিল এটা। তো আজকে আমরা বলতে গেলে সেই পুরনো তামিমকে অনেকটাই ফিরে পেলাম। আরেকটা কারণে এই ম্যাচটা ইম্পর্টেন্ট, মানে অনেকগুলো তো রেকর্ড, ধরেন আপনি বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে হাইয়েস্ট রানের রেকর্ড হলো এই ব্যক্তিগত ইনিংসের, তামিম তার নিজের রেকর্ডই ভাঙলেন। তো এই রেকর্ডটা যদি আপনি একটু দেখেন, ওই ওভারঅল বাংলাদেশের, আমরা কি ব্যাটিং দেখতেছি, আমরা তো নিজেরা ব্যাটিং না দেখে খালি কথা বলি। জি, একটা বড় কারণে না, ওটা দেখে নেই একটু। হ্যাঁ, তামিমের না, মানে বাংলাদেশের টপ 5টি ইনিংস আমরা, হ্যাঁ, সেই স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা একটু দেখে আসি, তাহলে জিনিসটা আর কি আরো সহজে আর কি বোঝা যাবে বিষয়গুলো। একজন দর্শকও ফোনে আছেন, আমরা তাহলে একটু ফোনটা নিয়ে আসি, তারপরে আমরা একটু স্ট্যাটিস্টিক্সও দেখবো। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন বা মতামতটি রাখবেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম, আমি চিটাং থেকে হাসান বলছিলাম। জি, আমার প্রশ্ন হচ্ছে আজকের ম্যাচ নিয়ে না। আজকের ম্যাচ নিয়ে করেন না প্রশ্ন, আমরা যখন যেটা নিয়ে আলোচনা করি ওটা নিয়ে প্রশ্ন করলে সুবিধা হয়, তাহলে হঠাৎ করে অন্য প্রসঙ্গে চলে গেলে আবার খেয়ে হারিয়ে ফেলি আমরা। একটা প্লেয়ার সম্পর্কে বলতে চাইছিলাম। বলেন। আমাদের জাতীয় দলের বাইরে একজন প্লেয়ার আছে, অলরাউন্ডার নাইম ইসলাম, ওনাকে বিসিবি কেন নজরে আনতেছেন আমি একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, জি, প্রশ্নের উত্তর আমি পরে দেবো, আগে এই ম্যাচ নিয়ে বলি। আরেকটা কারণে গুরুত্বপূর্ণ যে আপনার ধরেন, যদি আপনি সময় হিসাব করেন, তো এই লাস্ট মাস, মানে তামিমের লাস্ট ওয়ানডে সেঞ্চুরি ছিল 2018 সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে। সেখানে অবশ্য 3 ম্যাচের মধ্যে 2টা সেঞ্চুরি ছিল। তারপরে প্রায় 2 বছর চলে গেছে, তাই না? আপনার 2 বছর, পৌনে 2 বছর, তো পৌনে 2 বছর কোনো সেঞ্চুরি নেই। মাঝখানে ওয়ার্ল্ড কাপটা হয়েছে, যেটা ওয়ার্ল্ড কাপের একটা বিপদ হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে যদি আপনি ভালো করেন, এটা যেমন একদম সবার মানে মনোযোগের মধ্যে থাকে, এটা নিয়ে দেখালো আপনি মোটামুটি 6 মাস 1 বছর পার করে দিতে পারবেন। আবার ওয়ার্ল্ড কাপে যদি খারাপ করেন, খারাপটা কিন্তু ইন্টারেস্টিং। ওয়ার্ল্ড কাপে কিন্তু তামিমের একটা 62 রান ইনিংস আছে, একটা 48 আছে, 36 আছে, কিন্তু এগুলো আমি নিজেই বলছি কারণ তামিমের কাছ থেকে তো আমি আশা করি না। তামিমের কাছ থেকে 36 রান ইনিংস কি আসে যায়? তামিম তো বড় প্লেয়ার, এবং এটা তো কোনো সন্দেহ নেই যে তামিম বড় প্লেয়ার। তো যে কারণে ওই ওয়ার্ল্ড কাপটার কারণে, ওয়ার্ল্ড কাপের পর যখন শ্রীলঙ্কা ট্যুরে গেল বাংলাদেশ, নিজে ক্যাপ্টেন হয়ে গেলেন, ওইখানের পারফরমেন্স সব কিছু মিলিয়ে
প্লাস বিপিএলে তার স্ট্রাইক রেটটা আবার খুব আলোচনায় এলো। সব কিছু মিলে তামিম 2015 বিশ্বকাপের সময় যেটা পরিস্থিতিতে চলে গিয়েছিলেন, জি সে আবার সেই অবস্থায় গিয়েছেন। এবং দেখেন 2015 বিশ্বকাপের পরে তার যে কামব্যাকটা, 2015 বিশ্বকাপে তো আমি বিপর্যস্ত তামিমকে আমি নিজে সাক্ষী তামিমের কী অবস্থা হয়েছিল। সে 2015 থেকে ওয়ার্ল্ড কাপের পরে যখন বাংলাদেশ দেশে ফিরল, পাকিস্তানের সঙ্গে বলতে গেলে তামিম একা হারিয়ে দিয়েছেন পাকিস্তানকে। ওয়ানডে সিরিজে সম্ভবত 2টা সেঞ্চুরি ছিল, টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি। আর 15 থেকে যদি আপনি 18 দেখেন, তামিমের ওডিআই অ্যাভারেজ ছিল আপনার 62.53। তার যে 11টা সেঞ্চুরি, আজকে 12 নম্বর সেঞ্চুরি হলো, 11টা সেঞ্চুরি 60টাই কিন্তু ওই সময়ে। তো ওই 18-র পরে আবার একটা খরা, এর মধ্যে কিন্তু 5টা হাফ সেঞ্চুরি হয়েছে। তো আজকের এটাকে আমি ওই কারণে বড় করি যে তামিমের আমার কাছে মনে হচ্ছিল যতটা টেকনিক্যাল ব্যাপার, তার চেয়ে কিছুটা মানসিক ব্যাপার প্রবাবলি। নিজের সঙ্গে নিজের তার একটা কিছু হচ্ছিল, একটা বোঝাপড়া হচ্ছিল না। এইটার সঙ্গে যদি আমি আরেকটু মাহমুদ একটু বড় করে ভাবি, আপনি এই সময়টার সঙ্গে যদি দেখেন, এই সময়টার সঙ্গে কিন্তু মাশরাফিকে নিয়ে একটা অনিশ্চয়তার সময় এটা। তো আমি 2015 বিশ্বকাপে ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, মাশরাফি ওয়াজ এ গ্রেট সাপোর্ট ফর তামিম। সবার জন্যই সেটা, যে অধিনায়কের সবার জন্য, কিন্তু তামিমের জন্য মাশরাফি একটা বড় একটা ছায়া হয়েছিলেন। কারণ মাশরাফি নিজেই যখন একটু দলের মধ্যে টালমাটাল হয়ে গেলেন, গত কিছুদিন ধরে মাশরাফিকে নিয়ে যখন নানা আলোচনা হচ্ছিল, মাশরাফি দলে ইরেগুলার হয়ে গেলেন, তখন তামিম এই পুরো জিনিসটার মধ্যে আমার ধারণা ওইটাও তার ভিতরে একটা কাজ করেছে। এটা জাস্ট আমার অনুমান। আজকেও ম্যাচ শেষে কিন্তু মাশরাফি বলেছেন যে হ্যাঁ তামিম রান পেয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে যে তামিম রান পেয়েছে। আমরা একটু সেই বাংলাদেশের শীর্ষ 5টি ইনিংসের যে রয়েছে সেই সেই স্ট্যাটিস্টিক্সটা একটু দেখি, গ্রাফিক্সটা একটু দেখি। এটা হচ্ছে আজকেরটি। এটা 2 নম্বর, হ্যাঁ 2009 সালে 1-2 দিলে বোঝা যেত আর কি। এখন তো সেই বুঝতে পারছি না জিম্বাবুয়ের কোনটা বেশি। বিরুদ্ধেই। এটা হচ্ছে তৃতীয়, যে 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকুর রহিমের 144 এবং ইমরুল কায়েসের 144 রান। জিম্বাবুয়ের বিরুদ্ধেই সাকিব আল হাসানের অপরাজিত 134 কানাডার বিপক্ষে, এবং 2007 সালে। এইটা দিয়ে আসলে এটা দিয়ে আমরা যেটা বুঝলাম যে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 2টা ইনিংস হচ্ছে তামিম ইকবালের। আপনি যদি আরেকটু গভীরে যান, আপনি যদি আরেকটু নিচের দিকে নামেন, এই 5টার পরে এর পরের 3টা নামই কিন্তু তামিম ইকবাল। মানে বাংলাদেশের পক্ষে টপ যে 8টা ইনিংস, মানে যদি রান ওয়াইজ টপ বলতে আমি কোয়ালিটি ওয়াইজ, ঠিক আছে কেউ বলতে পারে যে 74 রানের ইনিংস সেঞ্চুরির চেয়ে বড়, মানে রান সংখ্যা, শুধুমাত্র রান সংখ্যার দিক দিয়ে সর্বোচ্চ 8টা ইনিংসের মধ্যে 5টা তামিমের খেলা। আরেকটু যদি নিচে আসেন, 12টার ভিতরে 7টা তামিমের খেলা। কাজে এইটা মানে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের জন্য কি, এটা আসলে নতুন করে আমার বলার দরকার নেই, কারণ সবাই জানে। আমি যে একটা কথা বলতে চাই যে এইটার যে গ্যাপটা পড়লো, ধরেন আপনার 2 বছর, এর চেয়ে বেশি গ্যাপ কিন্তু তামিমের ছিল ওয়ানডে সেঞ্চুরিতে। তামিমের মাঝখানে প্রায় 3 বছর 1 মাস তিনি কোনো সেঞ্চুরি পাননি। সেটা ছিল আপনার 2010 ইংল্যান্ডের সঙ্গে সেঞ্চুরি করার পরে, তার পরবর্তী সেঞ্চুরিটা ছিল 2013 সালে শ্রীলঙ্কায়। তো ওইখানে আমার একটা মজার অভিজ্ঞতা আপনাকে বলি। সেই অভিজ্ঞতাটা শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি দাদা, ঠিক আছে। তারপরে আমরা শুনবো। প্রিয় দর্শক, আমরা ফিরছি একটা ছোট্ট বিরতির পর। আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারি উইথ উৎপল শুভ্র। আমরা কথা বলছিলাম উৎপল শুভ্রর সঙ্গে, একটা গল্প শুরু করবেন। গল্প না, গল্প হলেও সত্যি, গল্প বলে মানে বানিয়ে বলছি, জীবন থেকে নেয়া। সেটা হচ্ছে আপনার ওই যেটা বলছিলাম যে 3 বছর 1 মাসের গ্যাপ পড়েছিল আপনার সেকেন্ড আর থার্ড সেঞ্চুরিতে। সেকেন্ড আর থার্ডই আপনার, এটা তো দেখে নিই আমি। অনেক কিছু মনে রাখছি না, থার্ড অ্যান্ড ফোর্থ, আচ্ছা তৃতীয় চতুর্থটা। থার্ডটা ছিল ইংল্যান্ডের সাথে। তো এই সময় বাংলাদেশ শ্রীলঙ্কা ট্যুরে 2013-তে, তো একদিন ওই কলম্বোতে তাজ সমুদ্র হোটেলের টিম আছে, তো আমি ওইখানে আছি। ওই রাতের বেলায় আর বিলিয়ার্ড খেলছে প্লেয়াররা। আশরাফুল ছিলেন, তামিম ছিলেন, মার্শাল আয়ুব ছিলেন, রবিউল ইসলাম ছিলেন, আর কিছু যারা ওই ট্যুরে ছিলেন। পরের দিন কোনো খেলা ছিল না, এই কারণে বেশ রাত 11টা সাড়ে 11টা বাজে। তো ওইখানে দাঁড়িয়ে আমিও গল্প করছি ওদের সঙ্গে। তো আমি হঠাৎ করে মানে তামিমের একটা ঘটনা আছে। ওই দিন সকালবেলায় আমি হোটেলে জিম করতে গিয়েছি। তো ওই দিন ম্যাচ ছিল,
মানে যেদিন খেলাটা হলো সম্ভবত টেস্ট ম্যাচের শেষ দিন ব্যাটে কিছু ছিল আর কি, ওয়ানডে সিরিজ শুরু হবে। তো আমি ওইখানে গিয়ে ওয়াশরুমে গিয়ে দেখি যে একটা চার্ট, এই কথাটা আমি যেহেতু আমার বইয়ে লিখেছি এই কারণে এটা বলা যায় না, তাই মনে হয় না মাইন্ড করবে। তো ওই চার্টের মধ্যে হচ্ছে আসলে প্লেয়ারদের একটা হাইড্রেশন টেস্ট হয় ম্যাচের দিন সকালে তাদের শরীরে বোঝার জন্য। তো ওইখানে একটা চার্টের ভিতরে আপনার ওই হাইড্রেশনের ব্যাপারটার সঙ্গে একই সঙ্গে তাদের ডিটেলসটাও থাকে, ওজনটা লেখা থাকে। তো ওইখানে আই ওয়াজ সো সারপ্রাইজ যখন দেখলাম তামিমের নামের পাশে লেখা হচ্ছে 93 কেজি। তো ওইটা আমাকে খুব বড় একটা ধাক্কা দিল এবং আমি একটা প্রশ্নের উত্তর কিছুটা পেয়ে গেলাম, কারণ হচ্ছে এর আগে বেশ কিছুদিন তামিম 50 করছিলেন কিন্তু 100 করছিলেন না। এবং আমার মনে হচ্ছিল যে তামিম যে আউট হচ্ছেন এটা বোলারের কৃতিত্বে না, তার উইকেটটা নিচ্ছে আসলে ক্লান্তি, হি ওয়াজ নট ফিজিক্যালি ফিট। তাকে আমি একবার বলেছিও, তিনি মানেন নাই। এটা তো একটা মানুষের প্রাইড থাকে, তিনি বলেছেন না এটা কারণ। ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ আমার মনে আছে, ওয়েস্ট ইন্ডিজের একটা ইনিংস এত ভালো খেলছেন ছবির মতো, 70 ঘরে রান করে সুলেমান বেলের একটা ফালতু বলে আউট হয়ে গেলেন। তাই আমি আসার পরে বললাম যে ভাই এটা কিন্তু সুলেমান বেন উইকেটটা নেয় নাই, উইকেট নিচ্ছে ফেটিক। তো তাই মানেন নাই। তো সেদিন কথায় কথায় হঠাৎ করে বললাম তামিম আপনি তো সবসময় আমাকে বলতেন যে ইউ ওয়ান্ট টু বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ও যখন উইজডেনে বর্ষসেরা ক্রিকেটার একজন হলো 2010-এ, তখন ইন্টারভিউ বলছিল যে স্বপ্ন দেখে একদিন 400 করবে, একদিন 500 করবে, বাংলাদেশের 2 ওভারের দরকার 40 রান 50 রান, ওই ম্যাচ জিতিয়ে দিবে, মানে ই ড্রিমস বিগ। তো আপনি যে স্বপ্ন দেখেন আমার মনে হয় স্বপ্নটা আর নাই। তো এটা তো একটা বড় কথা, তাই না? তার সাথে রিলেশনের কারণে আমি বলতে পেরেছি। তো দেখেছি চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার পর বলছে যে আপনি কেন এই কথা বললেন? তো অবশ্যই আছে। তাই বললাম আছে, আমি আবার একটু, আপনি তো ইংরেজির টিচার, আপনি বুঝবেন। আমি বললাম যে দেখেন ইংরেজিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে উইশ, একটা ডিজায়ার। ইউ উইশ টু বি দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ডিজায়ারটা হচ্ছে মনে প্রাণে চাওয়া, তখন ওটার জন্য আপনি যে কোনো কিছু করতে পারবেন, ডিজায়ার ইজ নট দেয়ার। তো সে তর্ক করলো কিছুক্ষণ, কারণ আমি তো তার জোর করে করতে পারি না। তখন আমি বললাম যে আমার আরেকটাই হলো, আপনার সকালবেলা আজকে দেখেছি আপনার ওজন হচ্ছে 93 কেজি। তখন সে বুঝাইলো তার হাইট অনুযায়ী ওজন কত হওয়া উচিত। পুরো একটা আমার লাস্টে একটু ভাবলাম যে ঠিক আছে ভাই, এটা তো আর আমি তো স্কুল মাস্টার না আপনার মতো, আর ও হচ্ছে ছাত্র এটাকে না। একদম যে এটা যে জাস্টি কি বলে সঠিক আছে তার ওজন হাইট না, অনুযায়ী না, সেটা না, বোঝানোর সে চেষ্টা বলে করেছে। কাছাকাছি, সে বোঝাচ্ছিল যে এটা এমন বেশি কিছু না, কিন্তু আসলে অনেক বেশি। আচ্ছা। তো এটা হওয়ার পরে 2 দিন বা 3 দিন পরে হাম্মানটোটাতে উনি সেঞ্চুরি করলেন, তামিম সেঞ্চুরি করলেন। তো এটা ডে নাইট ম্যাচ, অনেক রাতে খেলা শেষ হয়েছে, আমি আর প্রেস কনফারেন্সে যেতে পারিনি, আমি লেখা নিয়ে ব্যস্ত। তো আমার যারা অন্য কলিগরা গিয়েছেন তারা এসে বললো যে আমি ওর এই গল্পটা বলেছি, আমার যে রুমমেট ছিলেন ওই ট্যুরে, আচ্ছা। ডেইলি স্টারের বিশ্বজিৎ রায়। তো বিশ্বজিৎ এসে আমাকে বলছে যে দাদা আপনার কথা তো বললো প্রেস কনফারেন্সে। আমার কথা বললো মানে? তো তামিম বললো যে কিছুদিন আগে আপনাদের একজন, নাম বলে নেই, আপনাদের একজন আমার বিশ্বসেরা হওয়ার স্বপ্নটা আছে কি নাই এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তো এইটা আমাকে একটু আমার লেগেছিল, আমাকে ইন্সপায়ারও করেছে অনেক। বাহ। তো এটা হলো, এটা আমি আমার কথার কারণে উনি সেঞ্চুরি করেছেন এই কারণে বলছি না। এর 3 বছর পর যখন ইংল্যান্ডের সঙ্গে 2013, তো ইংল্যান্ডের সঙ্গে তামিম দুর্দান্ত খেলে, মানে বাংলাদেশ যে টেস্ট জিতলো মিরপুরে, দারুণ দুটো ইনিংস খেলেন 50 উইকেটে, তখন তার আমি একটা ইন্টারভিউ করি। তখন মানে তামিম কথাটা স্বীকার করলেন, বললেন যে ওই ধাক্কাটা আমার খুব দরকার ছিল, কারণ আমার খুব অপমান লেগেছিল, আমি খুব সেন্টিমেন্টাল ছেলে। আপনি যখন ওই কথাটা বলেছিলেন ওই কথাটা কারোরই ভালো লাগার কথা না, কিন্তু পরে আমি ভেবে দেখেছি যে আসলে প্রবাবলি এটা ওয়ান অফ দ্য রিজন। এবং হাতুড়ি সিংও নাকি তাকে একই কথা বলেছিলেন। এবং এরপরে তামিম ফিটনেস নিয়ে যে কাজ করেছেন এটা অবিশ্বাস্য। এবং তামিমের ফ্যামিলি তো আসলে একটু মানে এই টাইপের, মানে পুরনো ঢাকার যে কালচার আছে না, যে আপনার মুগলাই খাবার টাবার, ওরা কিন্তু খাবার উস্তাদ, মানে একটু ভোজন রসিক, খুব ভোজন রসিক টাইপের। সেইখানে তামিম বলতে গেলে তার প্রিয় খাবার বলতে গেলে বিরিয়ানি, ধরেন বিরিয়ানি সে পুরো একদম কাট করে ফেলেছে, আর অনেক কিছু করেছে। করে মাঝখানে যে তার এই দুর্দান্ত পারফরমেন্স, ওয়ান অফ দ্য মেইন রিজন কিন্তু এইটা। এবং ইভেন এই যে খেলা থেকে দূরে ছিলেন কিছুদিন, কিছু তো ছিল পারিবারিক কারণে, ব্যাংককে গিয়ে কিন্তু স্পেশালি সে পার্সোনাল ট্রেনার দিয়ে একটা ট্রেনিং করিয়েছে। তো সব কিছু মিলিয়ে তামিমের প্রিপারেশন এবং খেলায় ফোকাস এবং ওই যে ডিজায়ারটা, যেটা বলছিলাম যে ডিজায়ার নাই, যে অভিযোগ আমি করেছিলাম, এইটা আমার ধারণা পুরো ফিরে এসেছিল। কিন্তু গত কিছুদিনে খালি মনে হচ্ছিল যে তামিমকে প্রবাবলি মনের বাগে খাচ্ছে, কোনো একটা জায়গায় একটা কিছু আছে প্যাচ, যেটা তামিমকে আসলে আটকে রাখছে। মানে তামিম সুলভ খেলাটা হচ্ছে। হ্যাঁ, তামিম সুলভ খেলা কোনটা এটা নিয়ে অবশ্য মাহমুদ প্রশ্ন আছে। তামিম শুরুতে যে খেলাটা খেলতেন, যে খেলাটা আমার খুব পছন্দ ছিল, আমি বলেছিও যে আমি একাধিক লেখা লিখেছি, একটা লেখা শিরোনামে ছিল যে অনুপম রায়ের ওই গান নিয়ে, যে তামিমকে তামিমের মতো থাকতে দিন। তো ওইটা তো আছেই। তারপরে ধরুন তামিম ঠিক আছে, বয়স হয়েছে, একটা আপনার রেসপন্সিবিলিটি নিয়েছে, কিন্তু তাই বলে তামিমের স্ট্রাইক রেট নিয়ে কথা উঠবে, তামিম 43 বলে 22 করবে বা তামিমের স্ট্রাইক রেট থেকে 50, 60, 70, এটা আমার কাছে একটু বাড়াবাড়ি লাগে। 134 বলে 158 রান করেছে তামিম। সরাসরি চলে যায় ইতিহাসের এই দিনে, কারণ অনেক কিছু ঘটে গেছে আসলে 3রা মার্চ, আমি যদি ভুল না বলি। হ্যাঁ, আমি ইয়ে করি না, মানে
কি বলা যায়, একটা বলে না যে বয়সের ক্রম অনুসারে কারো নাম ডাকা হচ্ছে না, একইভাবে সালের ক্রম অনুসারে বলি না, উল্টাপাল্টা হতে পারে, আগে পরে হতে পারে। সবার আগে যেটা বলবো সেটা তো সবারই জানা, এবং বাংলাদেশে যেহেতু পাকিস্তান সফর নিয়ে গত কিছুদিন ধরে এত আলোচনা হচ্ছে, এই কারণে জিনিসটা বারবার এসছে। তারিখটা আমার ধারণা অনেকে জানা হয়ে গেছে, মানে জানা হয়ে গেছে বলতে জানা তো ছিলই, তারিখটা মুখস্থ হয়ে গেছে অনেকের। 2009 সালের এই দিনই আসলে পাকিস্তানের ক্রিকেট চিরদিনের জন্য বদলে গেল। মানে এই দিনই সকালবেলায় আপনার সেই টেস্ট ম্যাচের তৃতীয় দিন মাঠে যাওয়ার সময়, গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার সময় সেই সন্ত্রাসীদের হামলা শ্রীলঙ্কা টিমের উপরে। শ্রীলঙ্কার 5 জন প্লেয়ার ইনজোর্ড হলেন, আপনার 6 জন নিরাপত্তা কর্মী মারা গেলেন, 2 জন সিভিলিয়ান মারা গেলেন, এটা তো মোটামুটি সবার জানাই। তো এইটা তো আসলে মানে ক্রিকেট যদি আপনি পুরো ইতিহাসে যান, ধরেন বিশ্বযুদ্ধের সময় খেলা বন্ধ ছিল, এটা তো ওভারঅল ক্রিকেটই বন্ধ, সব কিছুই বন্ধ, মানে খেলা, সামাজিক কর্মকাণ্ড, এগুলো যুদ্ধের মধ্যে তার এগুলোর বিলাসিতা, এগুলো করার সুযোগ নেই। যদিও যুদ্ধের মধ্যেও ছাড়াভাবে নিজের আয়োজন করে ফুটবল ক্রিকেট খেলা হয়েছে, সেটা আলাদা একটা অধ্যায়। তো এইটা আসলে সত্যিকার অর্থেই ক্রিকেটের একটা মানে পাকিস্তান ক্রিকেটের একটা কালো দিন। এবং যদি ওভারঅল আপনি আন্তর্জাতিক ক্রিকেট বলেন, কারণ এই জিনিসটা পাকিস্তানেই বেশি এফেক্ট করেছে, কিন্তু একটা নিরাপত্তাহীনতা কিন্তু সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। কারণ হচ্ছে যে এতদিন পর্যন্ত সন্ত্রাসীরা যাই করুক কি করুক, সবার একটা ধারণা ছিল যে খেলাধুলাটা সম্ভবত তারা একটু এটার বাইরে রাখবে তাদের। হ্যাঁ, এটা কারণ আপনি 1972-এ মিউনিক অলিম্পিকের কথা যদি বলেন, সেই দৃশ্যটা, এই জায়গাটা হচ্ছে আপনার এখানে পাশে হচ্ছে লিবার্টি চক বলে, এটা গোল একটা চক্কর, আপনার একদম ফুল টুল দেয়, এত সুন্দর না জায়গাটা, মানে এটা একদম সেন্টার। পাশে একটা লিবার্টি প্লাজা নামে একটা আছে, আমি থেকেছি এখানে হোটেলে 2-3 বার। পাশে লিবার্টি প্লাজা নামে আপনার একটা বড় শপিং মল আছে, খুবই অভিজাত এলাকা এটা। এটা দিয়ে আপনার গাদ্দাফি স্টেডিয়ামে যেতে হয়, যেহেতু টিমের হোটেলটা ওইদিকে ছিল। মানে বলেন আপনি খেলার অনুষ্ঠানে আমাদের এগুলো দেখতে হচ্ছে, এতেই তো বোঝা যায় জিনিসটা কতখানি আনফর্চুনেট। যেটা বলছিলাম যে 1972 সালে আপনার মিউনিক অলিম্পিকে ওই প্যালেস্টাইনে সন্ত্রাসীরা যেটা করেছিল, ইসরায়েলের আপনার 11 জন অ্যাথলেটকে মেরে ফেলেছিল। এইটা বাদ দিলে আসলে খেলার সরাসরি এখন হতে পারে একটা অন্য কোনো ঘটনাতে একটা খেলোয়াড় আক্রান্ত হলেন, খেলোয়াড়ি দল আক্রান্ত হলেন, কিন্তু শুধুমাত্র খেলোয়াড়কে টার্গেট করে বা খেলোয়াড়ি দল টার্গেট করে আক্রমণ তো আসলে হয়নি। আর ওইটার জের তো এখনও চলছে, যে এখনও বাংলাদেশ পাকিস্তান যাবে কি যাবে না, তাই না? দেখেন আপনি 2009 ঘটনা ঘটে গেছে আজকে 11 বছর পর। একটা জিনিস হচ্ছে খুব আইরনিক্যাল, যেটা হচ্ছে এই দিনটা আবার পাকিস্তানের ওয়ান অফ দ্য গ্রেট ব্যাটসম্যান ইনজামুল হকের জন্মদিন। তো এটা জাস্ট আমি এর আগে একদিন একটা লেখায় লিখেছিলাম যে ইনজামাম, এখন ঠিক আছে একটা সময় হয়তো এই জিনিসটা, সময় তো সব কিছুর প্রলেপ বলিয়ে দেয়, যদি পাকিস্তান একসময় ক্রিকেটটা আপনার রেগুলার হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, এই জিনিসটা হয়তো আমরা ডিস্ট্যান্ট একটা পাস্ট হিসাবে একটা মনে করব। কিন্তু যতদিন এই ঘটনাটা এরকম দগদগে থাকবে, ইনজামাম ঠিক জন্মদিন পালন করে আমার মনে হয় ঠিক পুরো শান্তি পাবে, কারণ 3 মার্চ মনে হলে পাকিস্তান ক্রিকেট রিলেটেড যারা আছে সবার কিন্তু ওই দিনটাই মনে হয়। তো এটা একটা। আরেকটা জিনিস আমি বলি, মানে 1940-এ চলে যাই, এত 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 নিকট অতীত বলার চেয়ে এই দিন আসলে এটা আমরা 11 দিন পরে আলাপ করতে পারতাম, কারণ আজকে যে জিনিসটা আমি বলবো এই জিনিসটা এই দিন শুরু হয়ে 11 দিন পরে শেষ হয়েছিল, এবং সেটা ছিল একটা টেস্ট ম্যাচ। 11 দিন? হ্যাঁ, এটা হচ্ছে ইতিহাসের দীর্ঘতম টেস্ট ম্যাচ। তখন টাইমলেস টেস্ট হতো মাঝে মধ্যেই। টাইমলেস টেস্ট মানে হচ্ছে রেজাল্ট না হওয়া পর্যন্ত খেলা হতে থাকবে। আচ্ছা, তো রেজাল্ট হয়ে যেত। এইখানে যেটা হয়েছে, এই 11 দিনের মধ্যে অবশ্য 2 দিন রেস্ট ডে ছিল। এটা ডারবানে হচ্ছিল, এবং যদি আপনি রানের সংখ্যা বলেন, প্রচুর রান হয়েছে, 1981 রান হয়েছে এখানে, এটা রেকর্ড এখনও। তো এইটা যখন 11তম দিনে, 2 দিন রেস্ট ডে সহ 11তম দিনে গেল, তখন ইংল্যান্ডের একসময় দরকার হচ্ছে মাত্র 42 রান জিততে, 654 5 উইকেটে তাদের। তো 42 রান তো হয়ে যাওয়ার কথা, মানে কেন তখন তারা টাইমলেস। তো এটা প্রবলেমটা হলো, খেলাটা হচ্ছিল ডারবানে, তাদের জাহাজ ছাড়বে হচ্ছে কেপটাউন থেকে। আমি ওই দিনের কথা বলছি, প্লেনে উঠলাম আর নেমে গেলাম, সেইটা না, সেটা সেই দিন না। এবং তাদেরকে ডারবান থেকে আপনার কেপটাউনে ট্রেনে আসতে হবে, যেটা আসতে লাগে 2 দিন। যে কারণে তারা একটা টেস্ট ম্যাচ জেতার চেয়ে আমাদের দেশে ফেরাটা বেশি জরুরি, কারণ পরের জাহাজ কবে আসবে, কে আসবে তার কোনো ঠিক নাই। এবং যে কারণে ক্রিকেট ইতিহাসে ওই জাহাজের নামটা মোটামুটি স্মরণীয় হয়েছে। আমার তো জাহাজের নাম মনে রাখার কোনো কারণ নাই, ওই জাহাজটার নাম ছিল অ্যান্থন ক্যাসেল। ওই জাহাজটাও এই ক্রিকেট ইতিহাসে ঢুকে গেছে। আচ্ছা, এটা গেল। আমি যে কারণে বললাম, যেটা 11 দিন পরে বলতে পারতাম যে আজকে ইতিহাসে দীর্ঘতম টেস্ট ম্যাচ শেষ হয়েছে। সেখানে জিতেছিল কে? জিতে নাই তো, বললাম না, ইংল্যান্ডে 24 রান দরকার ছিল, এই অবস্থায় তো তারা খেলা বন্ধ করে, যেহেতু তাদের জাহাজ ওখানেই বন্ধ করে জাহাজ 42 রান দরকার ছিল, 42 রান দরকার ছিল। আচ্ছা আচ্ছা, এরপরে আসি জর্জ লোমেন। তো আপনার পরিচয় হয়ে গেছে অলরেডি, বেশ কয়েকবার আমি তার কথা বলেছি। মানে জর্জ লোমেনের এখনো 34.1 স্ট্রাইক রেট, গড়ে 34 বলে একটা উইকেট, এখন পর্যন্ত এই রেকর্ড ভাঙেনি, কোনদিন ভাঙবেও না হয়তো। জর্জ লোমেন এই দিনে জোহান্সবার্গে এখন যে ওয়ান্ডার্স স্টেডিয়াম আছে, তখন ওল্ড ওয়ান্ডার্স নামে একটা স্টেডিয়াম ছিল, সেইখানে 28 রানে 9 উইকেট নিয়েছিলেন। তো এটা হচ্ছে সবচেয়ে কম রানে
9 উইকেট নেওয়ার রেকর্ড। মানে ওই সময় তো অবশ্যই এটা সেরা বোলিং ছিল, যেহেতু অলিল কুমলে আর আপনার জিম লেকার 10 উইকেট নিয়েছেন ইনিংসে, তো ওইটার চেয়ে বেটার বোলিং ওইটাই, যেহেতু এর চেয়ে কম রানে কেউ 9 উইকেট নেয়নি। এইটা তো একটা ঘটনাই। এই ঘটনার মধ্যে মজাটা হচ্ছে এই ম্যাচে আম্পায়ার ছিলেন ইংল্যান্ডের এক ভদ্রলোক, তার নাম হচ্ছে অডলি মিলার। ওই সময় দেখেন খেলাটা কত ইন্টারেস্টিং ছিল। আমার একটা বই আছে ওই সময়কার ক্রিকেট নিয়ে, কল্পলোকে ক্রিকেটের গল্প। ওইটা লিখতে গিয়ে আমি এরকম মাহমুদ অবিশ্বাস্য সব গল্প পেয়েছি। এখানে গল্পটা দেখেন, ওই ভদ্রলোক আম্পায়ারিং যে করেছেন তিনি আগের টেস্টে খেলেছেন, ইংল্যান্ডের পক্ষে আগের টেস্ট খেলেছেন, পরের টেস্টে তিনি দাঁড়িয়ে গেছেন আম্পায়ার হিসেবে। জাস্ট এর আগের টেস্টে তিনি খেলেছেন, ওই একটা টেস্টই খেলেছেন জীবনে। আচ্ছা আচ্ছা, এটা গেল। এইবার আমি যেটা বলবো এটাকে আপনি এক কথায় বলতে পারেন, আমি যত কাণ্ড ডারবানে, ওই যে যত কাণ্ড কাঠমান্ডুতে আছে না, কারণ এরপরের ঘটনাগুলো সবই আসলে ডারবানে। একটা একটা করে বলে ফেলি, যেহেতু অনেকগুলো আছে আজকে। একটা 1934 সালে এই দিনে বব ক্রিপস নামে এক ভদ্রলোক, দক্ষিণ আফ্রিকান বোলার, সুইং বোলার, তিনি 4 বলে 4 উইকেট নেন। তো 4 বলে 4 উইকেট তার অনেকে নিয়েছে, তো ওইটা ছিল তার দ্বিতীয়বারের মতো 4 বলে 4 উইকেট। তো ফার্স্ট ক্লাস ক্রিকেটে আর কোনো বোলার 2 বার 4 বলে 4 উইকেট নিতে পারেননি, এই সেই ভদ্রলোক। মজাটা হলো যে এই ভদ্রলোকের যে জীবন যদি বলি আমি, এই জীবনটা হচ্ছে একটা মানে বৈচিত্র্যময় জীবন। এবং আমি তার সময় একটা লেখাতে পড়ছিলাম যে ক্রিকেটের মতো একটা টাইম কনজিউমিং একটা খেলা, তখন তার টেস্ট ম্যাচ ছাড়া কোনো খেলা হয় না। এই খেলার সময় তিনি কীভাবে বের করলেন এটা অবাক ব্যাপার, কারণ হচ্ছে যে তিনি ছিলেন একদম সত্যিকার অর্থে অভিযাত্রী, মানে অ্যাডভেঞ্চারার। আচ্ছা। এবং যখন 1935 সালে তিনি প্রথম ডাক পান দলে, তখন তিনি মাত্র কিলিমাঞ্জারো পর্বত থেকে নেমে এসছেন। এবং তার জন্য খুব ভালো হয়েছে, কারণ তার এত অফুরন্ত প্রাণ শক্তি ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, বিশ্বযুদ্ধ শুরু হওয়া কোনো অর্থেই ভালো না। তারটা তিনি একটা ট্যাঙ্ক কমান্ডার হিসেবে এখানে যুদ্ধ করলেন, এবং নর্থ আফ্রিকা এবং গ্রিসে তার বিচরণ ক্ষেত্র ছিল, এবং যুদ্ধে তার বিরাট মানে বীরত্ব ছিল। বীরত্বর ক্ষেত্রে যেটা অতি উৎসাহী হয়ে এমন কিছু করেছেন, তাকে একসময় ডেকে পাঠানো হয় যে তোমার দরকার নেই, এবং তিনি আহতও হন। আহতর উপরে তার সঙ্গে কি রাজার দেখা হয়। তো রাজা তাকে জিজ্ঞেস করছিল যে তোমার বোলিংয়ের কোনো সমস্যা হবে না তো? সে বলছে না, বোলিংয়ের সমস্যা হবে কেন, আমার যা লাগছে মাথায় লাগছে। মানে ওইরকম সে আসলে পরে কিন্তু উনি খেলেন নাই, হি ওয়াজ সাচ এ ক্যারেক্টার। আমি প্রসঙ্গক্রমে আপনার কাছে একটা প্রশ্ন আশা করছিলাম যে এটা ফার্স্ট ক্লাস ক্রিকেটে 4 বলে 4 উইকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম আছে কিনা? হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি আছে? আমি আসলে গল্প শুনতে শুনতে এমন না, ইন্টারন্যাশনাল ক্রিকেট লাসিথ মালিঙ্গার আছে, ফার্স্ট ক্লাস ম্যাচে নাই, একটা ওয়ানডেতে একটা টি20তে। লাসিথ মালিঙ্গার 5টা হ্যাট্রিক আছে, মানে 3টা ওডিআই 2টা টি20। সবচেয়ে বেশি হ্যাট্রিক কার? লাসিথ মালিঙ্গারই কি সব মিলিয়ে? হ্যাঁ, মালিঙ্গা। ওয়াসিম আকরামের 4টা, 2টা টেস্টে 2টা ওয়ানডে। মালিঙ্গার টেস্টে নাই, 3টা ওয়ানডেতে 2টা টি20তে। আচ্ছা, বক্স কি গেল। এখন 2টা জিনিস আছে, কোনটা দিয়ে শেষ করব? মানে সংক্ষেপে, আমাদের সংক্ষেপে তো বলা যাবে না। আমি যে ক্লেরি গ্রিমেটস নিয়ে যদি কথা বলা শুরু করি অনেক সময় লাগবে। আজকে ক্লেরি গ্রিমেটস শেষ টেস্ট খেলেছিলেন, তার শেষ টেস্টের শেষ দিন ছিল। এবং ক্লেরি গ্রিমেট হচ্ছে শেন ওয়ার্ন আসার আগ পর্যন্ত, আমরা যদি বলি টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় লেগ স্পিনার কে? কেউ হয়তো বিল ও রিলির কথা বলবেন, ব্র্যাডম্যান বলেছেন তার খেলা সবচেয়ে কঠিনতম বোলার, লেগ স্পিনার। এর বাইরে দেখেন, আপনি যে তাকিয়ে দেখেন, এখানে 37 টেস্ট, 216 উইকেট গড়, 21 বার 5 উইকেট, 7 বার 10 উইকেট, স্ট্রাইক রেট গড়ে 67 বলেই, ইকোনমি রেটটা দেখেন 2.1। ক্লেরি গ্রিমেট হচ্ছে ইন্টারেস্টিং, তার জন্ম হচ্ছে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ডে থেকে তাকে বলা হচ্ছিল যে নিউজিল্যান্ডে তার জন্ম ডানাডিনে, ওখান থেকে ওয়েলিংটনে চলে যান। আচ্ছা। তো তার বাড়ি ঘর আমি একটু ঘুরে এসেছি, তার ব্যাপারে আমার আগ্রহটা বেশি। তারপরে একসময় বলা হলো নিউজিল্যান্ড থেকে তাকে নেওয়া হবে, তাকে কোনো একটা ট্যুরে। তো ট্যুরে যখন তার ডাক আসলো না, তখন তিনি নিজেই অস্ট্রেলিয়া চলে গেলেন। অস্ট্রেলিয়া চলে গিয়ে তিনি ক্লাব ক্রিকেট খেলতে শুরু করেন, ওদের যে ক্লাব ক্রিকেট। তো ক্লাব ক্রিকেট খেলতে খেলতে তার টেস্ট ডেবু হয়ে গিয়ে ক্লাব ক্রিকেট খেলে তারপরে শেফিল্ড শিল্ডে যান। টেস্ট ডেবু হয় 33 বছর বয়সে। এবং যে সিরিজটার কথা বললাম যে তার শেষ টেস্টের শেষ দিন, ওই টেস্টে কিন্তু তার 44 উইকেট। এটা কেন তার শেষ সিরিজ হবে প্রশ্ন না? এবং মজাটা হচ্ছে তার যখন 44 উইকেট নিলেন তিনি জীবনের শেষ টেস্ট সিরিজে, তার বয়সও তখন 44। তো এরপরে ব্র্যাডম্যান তখন ক্যাপ্টেন, তার শেফিল্ড দলেরও ক্যাপ্টেন, শেফিল্ড শিল্ডের দলেও, অস্ট্রেলিয়া দলেরও ক্যাপ্টেন। তো ব্র্যাডম্যানের কোনো কারণে মনে হয়েছিল, সারা জীবনে ব্র্যাডম্যানকে তিনি দুষে এসছেন, যে ব্র্যাডম্যানের কোনো কারণে মনে হয়েছিল যে তার বয়স হয়ে গেছে। বয়স তো আসলে হয়েছেই, এবং বয়সের কারণে গ্রিমেটের একটা ব্যাপার ছিল, যে ছবিটা দেখলেন একটা বিরল ছবি। গ্রিমেটকে ক্যাপ ছাড়া খুব কম দেখা যায়, বোলিংও করতেন ক্যাপ দিয়ে, কারণ তার টাক মাথা যেন কেউ দেখতে না পায়। কারণ মানসিকভাবে তার মনে হতো যে সবাই তাকে বয়স্ক ভাবছে, আসলে তো বয়স্কই, 33-এ ডেবু, যখন মানুষের কেরিয়ার শেষ হয়ে যায়। তো তাকে আর নেওয়া হয় নাই, যদিও 49 বছর বয়সে তিনি অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেটে হাইয়েস্ট উইকেট নেওয়ার রেকর্ড করেন। তো ব্র্যাডম্যানের নিজের একজন টিমমেট ছিল, এটা তো নিশ্চয়ই বায়াসনেস থেকে না, তার মনে হয়েছিল যে গ্রিমেট তার সেরা সময় পিছনে রেখে এসছেন,
তাকে দিয়েই করি। গ্রিমেট নিয়ে আসলে বলতে গেলে যেটা হয় মাহমুদ, এই দিনে বলতে গেলে এটাই হয় যে মানে এর নিয়ে পুরো বলা যায়। যেমন সে যখন ওয়েলিংটনে থাকতেন উনি বাড়ির পিছনে তিনি ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করতেন একটা কুকুর নিয়ে। কিভাবে? মানে একটা টেরিয়ার নামে তার ফক্স টেরিয়ার ছিল তার। আচ্ছা। তিনি বল করছেন একের পরে, কুকুরটাকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল যে সে বলটা কুড়িয়ে আনতো। ওইখানেই তিনি ফ্লিপার রপ্ত করেন। গুগলি গ্ল্যাকবেক তো ছিলই, ফ্লিপারের মাস্টার ছিলেন, যেটা শেনওয়ান পরে জিনিসটাকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। কিন্তু ফার্স্ট ফ্লিপার বলতে গেলে উনি সবচেয়ে ভালো ব্যবহার করেছেন আপনার মেইলি বলার কারণ আছে গ্রিমেটের সঙ্গে। গ্রিমেট আর মেইলির একটা বড় জুটি ছিল, যে আপনি যেটা দেখলেন তার ইকোনমি রেট 2 পয়েন্ট সামথিং। সে ছিল ভয়াবহ কিপটা, মানে বোলিংয়ে মার খাওয়াটাকে তিনি ব্যক্তিগত অপমান হিসেবে নিতেন। তো মেইলি আর গ্রিমেট যখন দুই দিকেতে বল করতেন, পুরো জিনিসটা ছিল চক এন্ড চিজ। মানে একটা কথা, একটা সময় নেভিল কার্টাসের লাইন আছে যে মেইলি বোলস লাইক এ মিলিয়নিয়ার অ্যান্ড গ্রিমেট বোলস লাইক এ মাইজার। মানে পুরো দুজন আলাদা। পরে তার সঙ্গে বিলো রিলেটেডও একটা পার্টনারশিপ হয়। তো ইন্টারেস্টিং হলো যে সে যে ওয়েলিংটন থেকে গিয়ে পরে অস্ট্রেলিয়ায় গেল এবং এত বড় বোলার হলো, এবং দেখেন আপনি এখানে 5 উইকেট হলো আপনার 21 বার। তো আর্থার মিলেরই একটা বই আছে গ্রিমেটকে নিয়ে, যেটার শিরোনাম হচ্ছে মানে তার গ্রিমেট লেখে নিচে লেখা আছে দ্য ব্র্যাডম্যান অফ স্পিন। তিনি সেখানে বলছেন যে যদি আমরা ক্রিকেটে ব্যাটিংয়ের সময় যদি আমরা সেঞ্চুরিকে মনে করি যে একটা বড় মাইল ফলক, বোলিংয়ের ক্ষেত্রে সেটা নিশ্চয়ই 5 উইকেট নেওয়া। তখন আপনি নাম্বার অফ টেস্ট ম্যাচ, ব্র্যাডম্যানের 52 টেস্টে 80 ইনিংসে 29টা সেঞ্চুরি, আর তার 37 টেস্টে যতবার এই ইনিংসটা নাই, যত ইনিংসে বোলিং করেছেন সেটার সঙ্গে যদি তুলনা করেন 21 বার আপনার 5 উইকেট নেওয়া, দেখা যায় দে আর কম্পারেবল একদম। মানে ব্যাটিংয়ে যেটা ব্র্যাডম্যান, বোলিং ওইটা। তো যখন এই নিউজিল্যান্ড তো তার খেলা হলো না, অস্ট্রেলিয়া চলে গেলেন। তো ওয়েলিংটনে এখন এবার গিয়ে দেখলাম আমি গতবার যে তাদের মিউজিয়ামটা আবার করছে, রেনোভেট করছে, বন্ধ আছে। তো আমি যখন প্রথম গেলাম এখানে 2001 সালে, গ্রিমেটের যে কর্নারটা আছে ওইটার উপরে হেডিংটা খুব মজার, ক্লেরি গ্রিমেট ওয়ান হু গট এওয়ে। আমি বাংলা করেছিলাম একজন যে ফসকে গেছে। খেলার কথা ছিল তো নিউজিল্যান্ডের পক্ষে, তো তার তো নিউজিল্যান্ডের পক্ষে আর খেলা হয়নি। তো গ্রিমেট শেষ, তারপরে আমি এক লাইন বলে শেষ করি। এটা সবাই জানে 2003 সালে এই দিনে দক্ষিণ আফ্রিকার সেই দুঃখের দিন, এটাও ডারবানে, ওই যে ডাকওয়ার্থ লুইস ভুল করে আপনার শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ, তারা মনে করেছিল যে আসলে জিতে গেছি। ওই ডাকওয়ার্থ লুইসের যে লিস্টটা থাকে ওটাতে থাকে আসলে স্কোর লেভেল, এখানে যে স্কোর বৃষ্টি হলে যেটা হয় আর কি, 236 থাকলে বুঝতে হবে যে এটা আপনি তখন স্কোর সমান হলে আপনাকে এক রান বেশি করতে হবে। তারা এই জিনিসটা কীভাবে ভুল করলো, এই তাদের এই কোচ, এত কোচিং স্টাফ, প্লেয়ার থাকতে। এবং দেখেন আপনি এইখানে যখন খেলা বন্ধ হয়ে গেল, তা ওই ওভারের ঠিক পেনাল্টি মেট বলটাতে মার্ক বচার কিন্তু একটা ছক্কা মারেন। ছক্কা মেরে তিনি এখানে আসে কিনা এই ফুটেজে মানে এরকম মানে জয়োল্লাস করেন, কারণ তিনি জানেন যে তখন ম্যাচ জিতে গেছে। পরে ম্যাচটা প্রবাবলি ডিফেন্স করেছিল। তারপরে তো জানা গেল যে, এবং পলকের সেই ছবি আপনার জানলা দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ম্যাচটা আমি ছিলাম মাঠে, মানে এই জন্য মানে ওই ম্যাচটা আমি অন্য কোনো একটা ভেন্যু থেকে সকালবেলা ওখানে গিয়েছিলাম। মানে খুবই কষ্ট হয়েছিল যে এই ম্যাচ না দেখলে কি হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে এটা এমন একটা ম্যাচ যেটা এতদিন পরে গল্প করা যায়। অসাধারণ, অসাধারণ। ওই যে পলকের ছবিটা যদি দেখা যেত একবার, সময় নাই। হ্যাঁ, পলকের ছবিটা আমরা যদি দেখতে পারি তাহলে খুবই আচ্ছা, তাহলে একটু দেখেই আসি। আইকনিক ছবি এই যে পলকের ছবি, এটা তো এবং পাশে মাখা অ্যান্টনিও দেখা যাচ্ছে। মানে এটা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে করুণ ছবির মধ্যে একটা। এবং এই ম্যাচের পরে প্রেস কনফারেন্সটা খুব মজার ছিল, এটা আরেকদিন বলবো না। সেটা হচ্ছে যে প্রেস কনফারেন্সে পলকের সঙ্গে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের প্রধান নির্বাহী এসেছিলেন। নর্মালি তো এটা হয় না, মানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ওলট পালট, এরপর তো গ্রায়াম স্মিথ ক্যাপ্টেন হলেন, অনেক কিছু হলেন। আচ্ছা, মাহমুদ, কালকে দর্শকের একটা প্রশ্ন ছিল, সেটা কি আজকে আর বলবো নাকি আগামীকাল? আচ্ছা, সময় আছে। দর্শক প্রশ্ন করেছিলেন যে একটা টেস্ট ম্যাচে 1999 সালে এই পুরো দলকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো ওই কথাটা ঠিক। একটা মাত্র টেস্ট ম্যাচে এই ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর এই সাউথ আফ্রিকা। তো সেটার কারণ জানতে চাচ্ছিলেন। কারণটা সুনির্দিষ্টভাবে নাই। ঘটনাটা যেটা ছিল যে ওই ম্যাচটা জিতে 5-0 হোয়াইট ওয়াশ করেছিল দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজরে। এবং ওই ম্যাচে আপনার গ্যারি কাস্টেলের সেঞ্চুরি ছিল, ক্যালিসের 110 রান ছিল 2 ইনিংস মিলিয়ে, 3টে উইকেট ছিল। আপনার রোডসের সেঞ্চুরি ছিল, আর বাউচারের সেঞ্চুরি ছিল। আচ্ছা, আর উইকেট ছিল ভাগ করা, ডোনাল্ডের 6টা, পোলকের 3টা, ক্রুজনারের 3টা, সবাই ভালো করেছেন, ওয়ালাডামসের 4টা, বোলাররাও অনেক ভালো। ব্যাপারটা এরকম না যে একজন করেছেন, দেখা যাচ্ছে যে একজন 136 করেছেন, আজ 122 করেছেন। তো ডেনিস লিন্ডসে, যিনি উইকেট কিপার ব্যাটসম্যান ছিলেন একসময় দক্ষিণ আফ্রিকার, তার মনে হয়েছে যে এটা আসলে আলাদাভাবে কাউকে বেছে নেওয়া খুব কঠিন, আমি পুরো দলকেই বরং ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে দিই। তাই হয়েছিল। এবং ওয়ানডেতেও এই ঘটনা দুবার ঘটেছে। ওয়ানডেতেও হয়েছে আপনার একবার পাকিস্তান ইংল্যান্ড, নটিংহামে 1996। এর কিছুদিন আগেই হয়েছে নিউজিল্যান্ডে
নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ইংল্যান্ডে কে পাকিস্তান ইংল্যান্ডে খুব ইন্টারেস্টিং, কারণ ওইখানে নিক নাইট সেঞ্চুরি করেছিলেন। আচ্ছা, আর জিতেছিল কে, মানে কাদেরকে জিতেছিল পাকিস্তান। পাকিস্তান, আচ্ছা। পাকিস্তানের পুরো দলকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। নিক নাইটকে দিতে গেলে পরাজিত দলের কাউকে দিতে হবে, এটা অনেক সময় দেওয়া হয়, কিন্তু সেটা দেওয়া হয়নি। পাকিস্তানের ক্ষেত্রে একই রকম, আপনি ধরেন সাইদ আনোয়ার করেছিলেন 61, ইজাজ আহমেদ করেছিলেন 59, শহীদ আনোয়ার নামে একজন ব্যাটসম্যান ছিলেন, তিনি করেছিলেন 37। বোলিং দাদা শেষ হয়ে গেছে, আজকে এখানে শেষ করি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আবারও আপনার সাথে কথা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নিউজ গ্যালারি উৎপল শুভ্র।